কথায় আছে, মানুষের জীবনে যা ঘটে তা পূর্ব নির্ধারিত। আমিও আমার এই ছোট্ট জীবনে বহুবার তার প্রমাণ পেয়েছি। আমি শোনাই, বর্তমান আচার্যদেবের আশীর্বাদে টেকনো ইন্টারন্যাশনাল পাটানগরে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে 2013 থেকে কর্মরত। আসলে একসাথে 3টে কলেজে চাকরি পেয়েছিলাম। উনি ঠিক এটাই ঠিক করে দিয়েছিলেন। অবিশ্বাসী মন প্রশ্ন করতে বলেছিলেন, ওইখানেই চাকরি করবি, তোর পুষে যাবে। তারপরেও বেশ কয়েকবার কিছু কারণে কলেজের চাকরি ছাড়বো বলতে তখনও ওখানেই করতে বলেন। উনার আশীর্বাদের কারণ বহুবার বহুভাবে বুঝলেও 2020 সালে নিজের জীবন দিয়ে যে ঝড় বয়ে যায় তার মাধ্যমে খুব বেশি রকম অনুভূত হয়। 2019 সালের শেষ দিক থেকে সিভিলের সার্ভে ক্যাম্প মাদারিহাটে হবে ঠিক হয়, কিন্তু প্রথম থেকেই আমি নারাজ যেতে। সবার টিকিট কাটা কমপ্লিট, ডিপার্টমেন্টের টিচার স্টুডেন্ট সবাই বললেও আমি রাজি হইনি। কিন্তু যত দিন এগুচ্ছে তত একটা টান অনুভব করছিলাম। লজ্জায় বলতেও পারছি না, টিকিটও নেই। হঠাৎ একজন ছাত্রী পৃথিশা এসে বলল, আমি না গেলে ওর বাড়ি থেকে ছাড়বে না। আসলে আমি একাই তখন মহিলার টিচার ছিলাম কি না, এবং পরবর্তীতে জেনেছি ওই ছাত্রীও ঠাকুরের দীক্ষিত। ওর প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। তখন যাওয়ার জন্য খোঁজ করতে রাজেশ দাদার মাধ্যমে জানলাম মাদারিহাটে বড়মা গিয়ে থেকেছেন এক সময়। ওখানের ইনচার্জ জেঠু সৌরভ সবাই বলল আসতে কোনো অসুবিধা হবে না। এদিকে ছাত্রছাত্রীরা বলল, আপনি আমাদের সিটে যাবেন, আমরা বসে যাব, যেন সব রেডি। ফেব্রুয়ারি মাসে 17 তারিখ রওনা হলাম। পরদিন পৌঁছানোর আগেই কল এলো, মা আর কত দূর, তোমার খাবার পৌঁছে দেব গেস্ট হাউসে। সৌরভ ও আরও একজন এলো। ক্যাম্পে একটু থাকার পর গেলাম মন্দির। ক্যাম্প থেকে হাঁটা পথে 7-8 মিনিট। মনে হচ্ছিল সব যেন আমার চেনা। মন্দিরে যখন পা রাখলাম মনে হলো আমার খুব খুব পরিচিত একটা জায়গা। মন্দিরের পাশের মিষ্টির দোকানের নাম সোনাই মিষ্টান্ন ভাণ্ডার। তারাও দীক্ষিত। সব অনুভূতি বোঝাতে পারবো না। যে কদিন ছিলাম মনেই হয়নি বাড়ি ছাড়া আছি, যেন সবাই আমার আপন। এবেলা ও বেলা করে গুরুভাইদের বাড়ি থেকে খাবার আসতো। আমাদের যে ঘরে থাকতে দিয়েছিল সেখানে আমার সাথে যে 2জন মেয়ে ছিল তারাও দীক্ষিত, অথচ কলেজে থাকাকালীন জানতাম না। ঘরে প্রার্থনা করতাম আমরা। আমার সহকর্মীরা এই আচরণে অবাক। এবার আসল কথায় আসি। বড়মা যে ঘরে থাকতেন সেই ঘরে ঢুকতেই মনে হয়েছিল, না বলতে পারবো না। ইনচার্জ জেঠুকে জিজ্ঞেস করছিলাম যে এখানে প্রতিকৃতি হবে না বিগ্রহ। উনি বললেন, বাবাই দাদা যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন মনে হচ্ছে বিগ্রহই। কত দাম জিজ্ঞেস করলাম, আরও এটা ওটা। মনে হচ্ছে দেব, কি করে দেব জানি না। উনি আমায় বললেন, তোমার দিতে ইচ্ছে করছে? বললাম, হ্যাঁ, কিন্তু কাছে টাকা নেই, আর আমাদের ওখানে মন্দিরেরও কাজ হচ্ছে, তাই সংগ্রহ কি করে করব জানি না। উনি 2 হাত জড়ো করে
মাথায় ঠেকিয়ে বললেন, ঠাকুর, তোমার কাজ করাবে বলে কলকাতা থেকে মানুষ এনেছ। আমায় বললেন, যিনি ইচ্ছে দিয়েছেন তাকে বুঝতে দাও, তাকেই বলো। আমি ফিরে এলাম। তারপর দিন শুভ শিবরাত্রি। এনজেপি থেকে এক ছাত্র বিশালের মা, তারাও দীক্ষিত পরিবার, আমার রাতের খাবার এবং সকলের জন্য জিলিপি উঠিয়ে দিলেন রাত 9টায় এসে। আমাদের একজন সিনিয়র বলছিলেন, তোমার তো প্রাইম মিনিস্টার ট্রিটমেন্ট। ঠাকুরের জগতে এমন হয়। তারপর ফিরে আসা। এসেই বেশ কয়েকজনকে বলে 10,000 মতন অর্ঘ্য জমা করা হলো। তখনও 90,000 বাকি। করোনা, লকডাউন শুরু। যখন মনে পড়ে তখন কাঁদি ঠাকুরের কাছে, আর বলি, কাকে বলবো, কি করে হবে? এমতো অবস্থায় জুন মাসের 18-19 থেকে আমার জ্বর। উপরতলায় চলে এলাম। মনকে প্রবোধ দিচ্ছি, এমনি হবে, করোনা নয়। রাজেশ দাদা ওষুধ দিল, সেগুলোই চলছে, কিন্তু দিনের পর দিন অবনতি হচ্ছে, সাথে পেটে যন্ত্রণা, বমি, আরও বেশ কিছু। জ্বর কমার নাম নেই। তার কিছুদিন আগে আমার একটা বাজে স্কিন ইনফেকশন হয়েছিল, সেটার প্রকোপ ভালোই ছিল। আমার এমন অবস্থা বাজে হতে শুরু করলো, রাজেশদা বললেন ইমিডিয়েটলি হসপিটাল যেতে হবে। কোনো গাড়ি নেই। একজন গুরুভাই বাসু দাদা তার গাড়িতে নিয়ে গেলেন, করোনা হবে জেনেও। হসপিটাল অ্যাডমিট করতে চাইল। আমি বললাম, হবে না, যা হওয়ার বাড়িতেই হবে। তাই ঘন্টা 3 স্যালাইন দিয়ে বাড়িতে আনলো বাবা মা। এক গাদা টেস্ট হলো উইথ করোনা টেস্ট। তখন চাপ। আমাদের কলেজের দিব্যান্দু স্যার, সৎপথী স্যারের সহায়তায় হয়ে গেল। ঠাকুরের দয়া। খুব সম্ভবত 28শে জুন জানা গেল আমার ইউটিআই, টাইফয়েড, করোনা এবং আরও কিছু ইনফেকশন একসাথে হয়েছে। পোকা কামড়ের বিষটাও রয়ে গেছে, আর প্রায় সব অ্যান্টিবায়োটিক রেজিস্ট হয়ে গেছে। গোরা জেঠু বলেছিলেন, যদি মরতে হয় নাম করতে করতে মরবি, একদম ভয় পাবি না। ঠাকুরকে পেয়েছিস, ব্যাস, তোর সহ্য করার ক্ষমতা আছে, তাই হয়েছে, কোনো প্রশ্ন নয়। রাজেশ দাদা তার সিনিয়রদের সাথে কথা বলে ট্রিটমেন্ট চালাতে লাগলেন অন্য স্টেট থেকেই। এখানে ওষুধ না মিললে কুরিয়ারে পাঠাতেন। তারপর আর কি, এর মধ্যে বহুবার মনে হয়েছে যে প্রাণটা বেরিয়ে যাবে। রাতে জ্বর, একা থাকা, শ্বাসটা একটা ছোট্ট সরু নালীর মধ্যে দিয়ে যেত। বাবা মা ভয় পাবেন বলে বলতাম না। সাথে মায়েরও কিছু সিমটমস ছিল, আমায় বলতো না যাতে আমি চিন্তা না করি। সেই সময় যখন করোনা রোগীদের থেকে লোক মুখ ফেরাচ্ছে, তখন আমাদের বাড়িতে উজ্জ্বল মণ্ডল এসে বাজার দিয়ে যেত দূর থেকে। কতজন মেসেজ করতো, প্রার্থনা করছি তোমার জন্য, প্রণামী দিয়ে বলেছি ঠাকুরকে। অমিত বীর আর আমার একসাথে হয়েছিল, বাট ওদের আমার মতন মারাত্মক কিছু হয়নি। মা কাঁদছে। বর্তমান আচার্যদেবকে নিবেদন করা হলো। উনি আমার ছবি দেখে হেসে বলেছিলেন, ও তো আসে আমার কাছে। সাথে আরও কিছু ইনস্ট্রাকশন। রাজেশ দাদা ট্রিটমেন্ট করছেন শুনে বলেছিলেন, আমি যেন আমার সব প্রেসক্রিপশন রেখে দিই যত্ন করে। আমি না অনুভব করতাম বড় মা আমার কাছে আছেন। ওনার ছবিটা বুকে করে নিয়ে শুয়ে থাকতাম, বসতে পারতাম না, বাথরুম যেতাম কোনো মতে। যখন শরীর তো ছেড়ে দিত, মনে হতো আর লড়াই করতে পারছি না, তখন আমায় যেন বলতেন,
আমার বিগ্রহ দিবি কথা দিয়ে এলি, তার কি হবে? হোয়াটসঅ্যাপে লিখে শুরু করলাম বলা। প্রথম দিন থেকে রিপ্লাই। ঠিক কে কে অর্ঘ্য দিয়েছিল মনে নেই। অর্ঘ্য যত আসছে তত আমি রিকভার করছি। রাজেশ দাদাকে বলি কবে উঠে বসবো। দাদা যে কি করেছে! আমার বাবা কোটি টাকা খরচ করলেও অমন ট্রিটমেন্ট পেতাম না। বড় মার জন্মতিথিতে আমার চেক আপ করলেন লোকাল ডক্টর। বললেন আউট অফ ডেঞ্জার, কিন্তু সুস্থ হতে সময় লাগবে। বড় মার জন্মদিন কমপ্লিট হলো। 1 লক্ষ অর্ঘ্য সংগ্রহ। মিলি কাকিমা, পুরবী, মানসী দিদি, শান্তা কাকিমা, কাকুলি কাকিমা, দেবযানী, আর কার কার নাম বলবো আর কার নাম বলবো না। কিভাবে কি হলো জানি না। ওই দিন প্রায় 1.5 মাস পর নিচে এলাম প্রার্থনা করতে। প্রার্থনা শেষ, চোখের সামনে দেখলাম বর্তমান আচার্যদেব বলছেন, বড় মার যেমন করেছিস ঠাকুরেরটা করে ফেল। স্পষ্ট দেখলাম। মনে হলো আমার কি হ্যালুসিনেশন হচ্ছে। বললাম, তুমি বুঝাও আমি ঠিক দেখেছি না ভুল, আমি জানি না। নাম করতে বসলাম। নাম শেষে ফোনটা দেখছি হোয়াটসঅ্যাপে অনেকগুলো মিসড কল, ইন্টারন্যাশনাল নম্বর। রিটার্ন কল করতে বললেন, আমি মৌমিতা বলছি, কানাডা থেকে। সকাল থেকে বাবাইদা যেন আমায় বলছেন তোমায় অর্ঘ্য দিতে। এই কাজে কি করে পাঠাবো? তবুও অবিশ্বাসী মন, বিশ্বাস হয় না। পরের দিন মিলি কাকিমা বললেন, শোনাই, আমার মনে হয় ঠাকুর আর বর্দার বিগ্রহটাও হয়ে যাবে তোমার মাধ্যমে। চোখ দিয়ে জল ঝরছে। প্রচন্ড টেনশন, কি করে হবে। দুপুরে দেওঘর থেকে ফোন, তুমি যে এই কাজ করছো দাদাকে জানিয়েছো? আমি বললাম না। রাতে আবার ফোন। উনি বললেন, দাদা বলেছেন যে 2-3 লক্ষ অর্ঘ্য সংগ্রহ করতে হবে ভেবে একদম টেনশন না করতে, নিজের সংকল্পর কথা সবাইকে জানাতে, আর যে অর্ঘ্য দেবে নিয়ম মাফিক জমা করতে। অথচ আমি একবারও বলিনি পর্যন্ত যে আমার টেনশন হচ্ছে, এবং অ্যামাউন্টের কথাও জানাইনি। কে অর্ঘ্য দিয়েছে সত্যি আমি জানি না। অনলাইনে মাতৃ সম্মেলন, সৎসঙ্গে নিজের সংকল্প এই ঘটনা বলার পর কত রিকোয়েস্ট, মেসেজ ফোনে। শুধু টয়লেট বাদে বাকি সময় সব সময় কানে ফোন। অর্ঘ্য দিতে চাই, অর্ঘ্য দিতে চাই, অর্ঘ্য দিতে চাই। তাদের প্যান কার্ড নেওয়া, ইষ্টকৃতির কাগজ নেওয়া, এই চলতো। কাজ করতে করতে মনে হয়েছিল বর্দার জন্য ওড়িশা থেকে অর্ঘ্য আসবে। উৎকাল সৎসঙ্গের তরফ থেকে শেষের দিকে টানটা দেখার মতো ছিল। যোশীপুর সৎসঙ্গ বিহারের কাজ চলছে। যুগল কিশোর দাদা, রাউত কাকু, বি সন্তোষ কুমার সুবুধি কাকুদের তরফ থেকেও সাড়া পেয়েছিলাম। হ্যাঁ, এক কথায় বিছানায় শুয়ে শুয়ে সেপ্টেম্বর অবধি প্রায় 3.5 লক্ষ অর্ঘ্য জমা হলো। তখনও সিঁড়ি দিয়ে নামতে গেলে মাথা ঘোরে। আসাম, ত্রিপুরা, ওড়িশা, উত্তরাখণ্ড, পুনে, ব্যাঙ্গালোর, মুম্বাই, বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, কানাডা, বাংলাদেশ ইত্যাদি বহু জায়গার আপনজনেরা অর্ঘ্য দিয়েছেন। অর্ঘ্য দিয়েছেন বেশ কিছু এখনো অবধি দীক্ষা না হওয়া মানুষজনও। ব্যাংকের পাওয়ার জ্যোতিতে জমা করে অমরধাম পাঠানো ও প্রত্যেককে 100 টাকার কাগজও হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ঘ্য প্রশস্তি দেওয়া কমপ্লিট হলো তার দয়ায়। আমিও তখন অনেকটা সুস্থ। এই আমার জীবনে তিনি।
সব সময় আমাকে নিযুক্ত রাখেন। অনুভব করি আমি নিজে চাইলে হয় না, যেন ঠিক করা আছে আগে থেকে যে এই কাজটা হবে আমায় দিয়ে। সবার ক্ষেত্রেই তাই। অনেকে ভাবেন আমি ইচ্ছে করে এই মন্দিরে দিচ্ছি আর ওই মন্দিরে দিচ্ছি না। সেই মাদারিহাট উদ্বোধন, জানি না যেতে পারবো কিনা, তার যা ইচ্ছে। শুনলাম কোনো কারণে তিনি বলেছেন বিগ্রহ পরে হবে। মাদারিহাট সৎসঙ্গ এর সেন্টিমেন্ট, ওখানে বড় মা ছিলেন, আমি নিজে অনুভব করেছি, এখনো করি। মাদারিহাটের সব গুরু ভাইদের অনেক শুভেচ্ছা, মঙ্গল প্রার্থনা করি তাদের জন্যে যারা আমায় তার আশীর্বাদের পথে ঠেলে দিয়েছেন। সবার নাম নেওয়াটা অসম্ভব, এত মায়েরা করেছেন। আর রাজেশ দাদার প্রেসক্রিপশন ওয়াইজ ওষুধ যে কতজনকে করোনায় আমি খেতে বলেছি, ফরওয়ার্ড করেছি, তারই অত্যা নেই। এই কাজে অর্ঘ্য দিয়ে অনেকে বিপদমুক্ত হয়েছেন, সেই গল্প অনেকে করেছেন। সেসব লিখতে গেলে আর শেষ হবে না, এমনিতেই অনেক বড় হলো। বড় মার লীলাক্ষেত্র, এই লীলা তো তিনি করবেন স্বাভাবিক, আর তার সাক্ষী হয়ে রইলাম এই অধম আমি। এই প্রসঙ্গে কয়েকটা কথা বলে রাখি। যখন অর্ঘ্য দেবেন, করেই দেওয়া উচিত নিয়ম মাফিক। ঠাকুরের সাথে নিজের সম্পর্কের মধ্যে আর কাউকে ঢুকতে দেওয়া উচিত নয়। অনুভূতির উপর ধর্ম, নিজের অনুভূতির উপর বিশ্বাস দরকার। কেউ কারোর মতন নয়, সবাই স্বতন্ত্র। আচার্যদেব আছেন পথপ্রদর্শক। আমিও শুনেছিলাম কার পারমিশনে করছো, থামিনি। নিজের অন্তরের চাহিদার উপর বিশ্বাস ছিল। সবটাই তিনি করেন, তথাকথিতভাবে খারাপ মনে হলেও আসলে ভালো। সবটাই কার্যকারণ, রিলেশনশিপ। গড ইজ নট গুড, গড ইজ ল। তাই সবটাই তার নিয়ম মানা বা নিয়ম ভাঙার খেলা।